টিনের বাক্সের ওপরে ফুলের ছবি, ধুলোর আস্তরণ পড়ে গেছে। অমিত সেটি পুরনো আচ্ছেরা একটি কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করছিল। বেশ ব্যস্ত, কিছু অস্থির। তখন সজল এসে ঘরে ঢোকে। তার চোখে মুখে উদ্বেগ। শেষ বিকালের হালকা আলোতে স্পষ্ট বোঝা যায়। বাঁশের বেড়ার ছোট একটি ঘর, ফাঁক ফোকর আর জানালা দিয়ে সূর্যের আলো তির্যক এসে মেঝে পড়েছে। ছায়াম্লান দিন, সময় রহস্যময় স্থির। চারিদিকে অসম্ভব নীরবতা। সে জিজ্ঞাসা করে, কি রে, তাহলে তুই যাবি? যেতে আমাকে হবে। অমিত গম্ভীর কণ্ঠে জবাব দেয়। সে হঠাৎ শান্ত হয়ে গেছে। বন্ধুর দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তার দু চোখে হয়তো কিছু কৌতুকও খেলা করে। সজলের চেহারায় প্রচ্ছন্ন উৎকণ্ঠা, আশঙ্কার ছায়া। অজানা শিহরণ তাড়া করছে। সে আবার ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, আমি বলি কি, সন্ধে হয়ে আসছে, আকাশের অবস্থাও ভালো নয়। তুই বরং কাল সকালে যা। দিনের বেলা যেতে তেমন সমস্যা নেই, অনেক দূরের রাস্তা তো। অমিত টিনের বাক্সে কয়েকটি বই সাজিয়ে রাখে। বন্ধুর আকুতিতে একবার মনে হয়, ঠিকই তো, রাস্তায় ঝড় বৃষ্টি হতে পারে, কাল ভোরে রওনা দিলে মন্দ হয় না। কিন্তু শ্যামল কাকা ওষুধ দিয়ে বলেছেন, যত তাড়াতাড়ি পারো, সম্ভব হলে আজকেই ওষুধ ব্যবহার করা দরকার। চোখ বলে কথা, যার চোখ নেই তার দুনিয়া অন্ধকার। ঠিক কাকা, আমি আজই যাব। অমিত খবর পেয়েছিল গতকাল বিকেলে। চেরাডাঙ্গি বাজার সপ্তাহে একদিন, জমজমাট বেচাকেনা, লোকজনের প্রচণ্ড ভিড় আর কথার গুঞ্জনে কেউ কেউ বলে বাজারে নাকি জিন নামে। তারা বাজারে কি কেনে আর সেগুলো কি করে, সেই প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। তখনই দেখা হয়ে যায় সুখদেবপুরের হবিবর চাচার সঙ্গে। গরু বিক্রি করতে এসেছেন। অমিত বাড়ির খবরাখবর শোনে। তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। ভালো সংবাদ নেই, বাবা অসুস্থ। অমিত হবিবর চাচাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে খুব দ্রুত শ্যামল কাকার কাছে যায়। নাম করা কবিরাজ। কিন্তু বাজারের দিন তিনি বাড়িতে নেই, দোকানঘর বন্ধ। অবশেষে আজ সকালে স্কুল শেষ করে দেখা করেছে। যেভাবে খবর শোনে তার ঠিক ঠিক বলে ওষুধ নিয়েছে। সে সজলের দিকে উদাস দৃষ্টিতে তাকায়, আর মন চলে যায় কোনো অজানা দেশে। তাকে আজকে যেতেই হবে। এক মুহূর্ত দেরি করা চলে না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। লেখার কাগজ নেওয়ার জন্য রেশনের লাইনে দাঁড়িয়েছিল ১.৫-২ ঘন্টা। যুদ্ধ চলছে। কাগজ, কেরোসিন, চিনি, আটা সব কিছু রেশন কার্ডে নিতে হয়। গরিব হওয়া বড় কষ্টের। অমিত মুখ ঘুরিয়ে আবার বন্ধুর দিকে তাকায়। সজল অনেক ভালোবাসে তাকে। তুই দুশ্চিন্তা করিস না, ১০-১২ মাইল রাস্তা ২-৪ ঘন্টায় ঠিক পৌঁছে যাব। সে আমি জানি। কিন্তু রাতের বেলা, যুদ্ধের সময়, চোর ডাকাত, ভূত প্রেত, জিন। চোর ডাকাত আমার কাছে কি পাবে? একটি ইংলিশ বই, বাংলা ব্যাকরণ আর অভিধান। ওগুলো ওদের কোনো কাজে আসবে না। আর জিন ভূতের কথা বলছিস? ভূত আমার পুত, পেতনি আমার ঝি। আল্লাহ রসুল বুকে আছে, ভয়টা আবার কি? অমিতের কথা শেষ হতে না হতেই আলতাফ মেম্বার ঘরে এসে পড়েন। ভদ্রলোক সজলের চাচা। চুল দাড়ি মেহেদির রঙে কমলা লাল। অমিত এই লোকটির প্রতি কৃতজ্ঞ। তার বাড়িতে দুই বন্ধু একসঙ্গে থেকে কাছের হাই স্কুলে পড়ছে। সব সময় একজন অভিভাবকের মতো মাথার উপরে আছেন। তিনি সব শুনে বললেন, সজল তো ঠিকই বলছে অমিত, তুমি বরং আগামীকাল ভোরে রওনা দাও। যুদ্ধের সময় পথঘাট মানুষজন ভালো নয়। রাতের অন্ধকারে শেষে কোন রাস্তা ধরে হেঁটে কোন রাস্তায় পড়বে। না চাচা, আমাকে যেতেই হবে। বাবার দু চোখ ফুলে গেছে। অবহেলা করা ঠিক হবে না। সেও তো বটে, চোখ হলো অমূল্য ধন। তারপরও বলি বাবা, একটি রাত তো তেমন অসুবিধা হবে না। দেখ চিন্তা করে। অমিত অভিভাবকের কথা রাখতে পারে না। বেশ বিব্রত বোধ করতে থাকে। বার দুয়েক জানালা দিয়ে সূর্যের আলো খোঁজে। ম্লান ছায়া ছায়া রশ্মি দেখা যায়। সে বাক্সটিতে ৪ আনা দামের বিলেতি ছোট টিপতালা লাগিয়ে উঠে দাঁড়ায়। তারপর মুখ ঘুরিয়ে বলে, সবচেয়ে জরুরি কি চাচা? গতকাল সন্ধ্যায় বাজারে শুনি বাবার চোখের ব্যথা বেশি হয়েছে। আশপাশের ডাক্তার কবিরাজের ওষুধে নাকি কাজ হচ্ছে না। সকালে শ্যামল কাকার কাছে গিয়েছিলাম। নাম করা কবিরাজ জানেন তো, তাকে বলে কয়ে ড্রপ আর খাওয়ার বড়ি নিয়েছি। বললেন অবহেলা যেন না করি। শ্যামল কবরেজের ওষুধ অনেক কাজের। দুপুরে যেতে পারতে। স্কুলে দেরি হয়ে গেল, তারপর রেশনের লাইনে ছিলাম। আপনি চিন্তা করবেন না, ঠিক ঠিক পৌঁছে যাব।
রাস্তা তো চেনা, ঠিক আছে, দেখে শুনে যেও বাবা। সজল এতক্ষণ কোনো কথা বলেনি, এবার ফোঁস করে বলে ওঠে, তোর বাবা আর কাজ পাননি? জাম গাছে উঠে মৌচাক ভাঙতে দিলেন কেন? এখন পা মচকেছে, আবার চোখে মৌমাছির কামড়, গোদের ওপর বিস্ফোরা। পুরনো দিনের মানুষ, খাঁটি মধুর স্বাদ ভুলতে পারেন? আর জানিস তো, মধু হলো মহা ঔষধ। অমিত মৃদু হেসে উঠে দাঁড়ায়। আলতাফ মেম্বারও ঘর থেকে বেরোতে উদ্যত হন। দুই বন্ধুর আলাপে বসে থাকতে চান না। সজল বলে ওঠে, তোকে আটকানো যাবে না, উচিত হবে না। বাবা পরম গুরু, আমিও তাই করতাম। তুই এখনই রওনা দে, তাড়াতাড়ি যেতে চেষ্টা করিস। রাত হলে বিপদ, পথে কিছু জঙ্গল আছে, শেয়াল কুকুরও কম নেই। চাঁদনি রাত, ঝকঝকে আলো হবে। দেখিস জ্যোৎস্নায় আবার জিন ভূতেরা বেরোয়। হা হা হা, কি যে বলিস তুই, শুধু শুধু বিজ্ঞান পড়ছিস। তুই ভয় পাও। বেশ কিছু রাস্তা হেঁটে এসে যখন নদীর কুলুকুলু শব্দ পাওয়া গেল, আমবাগানের ঘনছায়া শেষ হয়েছে। অমিত বালিয়াড়িতে পা দিয়ে আকাশের দিকে তাকায়। অনেক বড় একটি চাঁদ ঈশান কোণকে বাঁ হাতে রেখে মাথা উঁচু হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি এলোমেলো মেঘপুঞ্জ অলসের মতো ভেসে বেড়ায়। সেগুলোর উপরের দিক তুষার শুভ্র আর নিচের রং ধূসর কালো। বাক্সটি বেশ ভারী, অতগুলো বই না নিলেই পারত। আবার বই ছাড়া চলে না। ছুটির পর ষান্মাসিক পরীক্ষা, আত্রায় নদীতে হাঁটু পানি, আবার কোথাও বুক সমান বা দুই মানুষ। বেলা শেষের আলোতে ঠিক জায়গা বুঝতে অসুবিধা হয় না। সে বাক্সটি শক্ত করে ধরে নদীর পানিতে নেমে পড়ে। শীতল স্পর্শে মন ভরে যায়। নদী পেরিয়ে ধান ক্ষেতের আইল ধরে পথ। অনেক ক্ষেতের ধান কাটা হয়ে গেছে, কোনো কোনোটির হয়নি, আকস্মিক দ্বীপের মতো জেগে আছে মাত্র। ক্ষেতের কোনো কোনো জায়গায় বড় বড় ইঁদুরের দাপুটে আনাগোনা আর শীষের মতো অদ্ভুত তীক্ষ্ণ চিৎকার। অমিতের এ সকল কম বেশি চেনা। সে হাঁটার গতি দ্রুত করে ফেলে। লক্ষ্য করে ধীরে ধীরে সন্ধ্যার ছায়া নেমে আসছে। আলো ছায়া গভীর ম্লান হতে শুরু করেছে। চাঁদের বেশ কিছু অংশ ঢেকে ফেলেছে কালো মেঘ। অদ্ভুত রহস্যময় আধারে ঢেকে যেতে শুরু করেছে সবকিছু। সে ঠিক বুঝতে পারে না নদী পেরিয়ে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। দৃষ্টি ফেলে শুধু দেখা যায় গাছের অন্ধকার কায়া আর আকাশে মেঘের ফাঁকে চাঁদের হালকা আলোর লুকোচুরি। আত্রাই নদী পেরিয়ে পূব উত্তর কোণে ৬-৭ মাইল রাস্তা এগোলে আরেকটি নদী। সেটির নাম কাকড়া। অনেক গভীর তার পানি। একজন মাঝি পারাপারের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করে। হাট বাজারের দিন লোক সমাগম হয়। শত শত মানুষের কলরলে নদীর পার গমগম করতে থাকে। সেই জায়গা পেরিয়ে আরও মাইল খানেক দক্ষিণে যেতে হবে। তারপর নিজের গ্রাম সুখদেবপুর, তার বাড়ি। সে সময় ধীর গতিতে বাতাস বইতে শুরু করেছে, অত্যন্ত শীতল। কাছে কোথাও হয়তো বৃষ্টি হয়েছে বা হচ্ছে। অমিত বাক্সটি ঠিক করে বাঁ কোমরের দিকে চেপে ধরে। তারপর ধানক্ষেতের আইল রাস্তায় নেমে যায়। বড় রাস্তা ছেড়ে শর্টকাট যেতে পারলে অনেক আগে পৌঁছানো সম্ভব। কতক্ষণ ঠিক মনে করতে পারে না, অমিত থমকে দাঁড়ায়। সামনে একটি আমবাগান। চাঁদের মৃদু আলোয় বেশ বোঝা যায় এ তার গন্তব্যের রাস্তা নয়। সে পথ ভুল করেছে। বাগানের গাছগুলো প্রসারিত ঝাঁকড়া ডালপালা নিয়ে তাকে ঘন অন্ধকারের মধ্যে ডেকে নিতে চায়। বাগানের সামনে সরু রাস্তা, ছায়া ছায়া আবছা আলোয় অদ্ভুত দৃশ্যমান। সে কি করবে ভেবে পায় না। এ রাস্তা যে সঠিক নয়, এখন কোন দিকে নিজেকে ঘোরাবে সে ধাঁধায় পড়ে যায়। তখন কাছে কোথাও কোনো তক্ষক টিটটিট শব্দে চিৎকার করে, কয়েকবার ডেকে ওঠে। আর পরিবেশ হয়ে পড়ে কেমন অস্বস্তিকর, ভয়ঙ্কর। তার চোখের সামনে ধান ক্ষেতের ওপর দিয়ে ছুটে যায় কোনো নিশাচর প্রাণী। আবছা ছায়া দৃষ্টির কোণে ঢেউ তুলে যায়। কোনো শেয়াল হবে, সেটি অনেকটা ধূসর সাদা। অমিত বাক্সটিকে চেপে ধরে সিদ্ধান্ত নেয় আমবাগানের ভেতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তা নিশ্চয়ই বড় রাস্তায় নিয়ে যাবে। আর এভাবেই সে এগোতে থাকে। অন্ধকার ধীরে ধীরে গাঢ় হতে থাকে, আর নিঃসীম নিস্তব্ধতা। বাগানের গাছে গাছে ডালে ডালে খুব নিচে ধরে আছে অনেক আম। কোনো কোনোটি তার মাথা স্পর্শ করে চলে। কিছু অচেনা ক্ষুদ্র ফড়িং চোখে মুখে এসে ঝাপটা মারে। সে কোনো কিছু তোয়াক্কা না করে সামনে এগোয়। নিশ্চয়ই এই সর্পিল পথ বড় রাস্তায় নিয়ে যাবে। কোথাও আলোর রেখা দেখা দেয়। অমিত আশার আলোতে ভরসা খোঁজে। আলো মানে মানুষ আছে। সে দৃষ্টি তীক্ষ্ণ করে সেদিকে এগোয়। শোনা যায় নদীর কুলুকুলু শব্দ।
এ নদী কি তবে কাঁকড়া? না, তা হতে পারে না। কাঁকড়া নদী আরো অনেক দূর। সে তবে এতক্ষণ আত্রাইয়ের পাড় ধরে উত্তরে এগিয়েছে। এসব ভাবনার মাঝে ভক করে পচা দুর্গন্ধ তার নাকে এসে লাগে। বুকের মধ্যে শিরশিরে ঢেউ বয়ে যায়। ভূত পেত্নীর শরীরে নাকি প্রচণ্ড দুর্গন্ধ। তাদের দু চোখ অনেক বড় বড় আর টকটকে লাল। মুখের ভেতর থেকে ছেদন দাঁত ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে থাকে। আসলে ভূতের কোনো শরীর আছে? কেউ কেউ বলে ভূতেরা নাকি হাওয়ার মতো। তারা গাছে থাকে, পুরনো কুয়ার জলে, পুকুরের গভীরে আর পুরো বাড়ির অন্ধকারে থাকে। তারা কোথায় থাকে থাট, তাদের সে বিরক্ত করেনি। সেও প্রত্যাশা করে তারা তাকে ভয় দেখাবে না। অমিত নিজের মধ্যে সাহস আনার চেষ্টা করে। সে খুব সাবধানে গাছগুলোর দিকে দৃষ্টি দেয়। কিছু দেখা যায় না। তখন আবার মনে পড়ে ভূতেরা শ্মশানেও থাকে। তারা মরা পোড়ার গন্ধ খায়। এই কথাটি মনে হওয়ার সঙ্গে সঙ্গে বুঝে ফেলে সে আত্রাইয়ের কোনো এক শ্মশানে এসে পড়েছে। আর চণ্ডালের ঘর থেকে ছিটকে পড়া আলোক বিন্দু সে দেখেছিল। এর মধ্যে কিছু অস্পষ্ট কোলাহল আর তীব্র শব্দ ভেসে আসে। মনে হয় কোনো কিছুর ওপর খুব জোরে আঘাত করা হচ্ছে। সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ে কিছু পোড়ানোর দুর্গন্ধ। অমিতের আর নিশ্চিত হতে বাকি থাকে না। এটি শ্মশান, আর সে ভুল করে তার কাছাকাছি এসে পড়েছে। শ্মশানে নিশ্চয়ই কোনো মৃতদেহ পোড়ানো হচ্ছে। সে আর থেমে থাকে না। খুব দ্রুত উল্টো দিকে হাঁটা শুরু করে দেয়। এ বাগান থেকে বেরোতে হবে। এদিকের সে যখন নদীতে নেমে পার হয়ে এসেছিল, দূর থেকে দেখেছে। তাহলে তার সঠিক পথ খুব ধারে কাছে আছে। সে নিজের মধ্যে সাহস খুঁজে পায়। কথায় বলে, বিপদ একা আসে না। অমিত আত্রাইয়ের অন্ধকার আমবাগান, শ্মশানঘাট আর বিশাল চামুন্ডা পেরিয়ে যখন বড় রাস্তায় পা রেখেছে, আকাশ অন্ধকার। একটি বিস্তৃত কালো মেঘ ঢেকে ফেলেছে চাঁদ। সামনের যা কিছু আবছা দেখা যাচ্ছিল সব আধারে মিশে কালোতে ঢেকে গেছে। সে আলগোছে হাতড়ে চলার মতো সামনে পা ফেলে। মনে বিশ্বাস ঠিক পথেই এগোচ্ছে। রাত কত কে জানে। গ্রাম অঞ্চলে সন্ধ্যের সময়ে অনেক রাত হয়ে যায়। সে রাত যত গভীর আর দীর্ঘ হোক না কেন, তাকে ঠিকমতো পৌঁছতে হবে। সে বাক্স ভালোভাবে চেপে নিয়ে অন্য হাতে পকেটে রাখা ওষুধের শিশি স্পর্শ করে। ঠিক আছে। কিছুক্ষণ পর তার দৃষ্টির সম্মুখে বেশ দূরে দুটো আলোকবিন্দু নেচে ওঠে। পাশাপাশি হেঁটে চলেছে। এগুলো জোনাকি নয়। আশেপাশে শত শত জোনাকি ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত মায়ালোক লাগে সবকিছু। মায়াই বটে। অমিত জানে জোনাকি এক ধরনের ক্ষুদ্র পতঙ্গ, যার শরীরের পেছনে আলো জ্বলে। সেই আলোয় অন্য পোকা আকর্ষিত হয়। জোনাকির এই আলো শিকার ধরার ফাঁদ মারছেও। সে সন্ধ্যের পর থেকে রাস্তায় অনেক জোনাকি দেখেছে। শহরে তেমন একটা দেখা যায় না। সামনের আলোকবিন্দু তেমন কোনো জোনাকির আলো নয়। এ দুটোর রং আর আকার বড়। সে ভেবে নেয় ধারে কাছে কোনো বাজার রয়েছে। কে জানে, মাদারগঞ্জের হাট কিনা। হাট শেষে লোকজন বাড়ি ফিরছে। তেমনই ঘর ফেরতা কোনো মানুষ হবে। তাদের হাতে ধরে থাকা লণ্ঠনের আলো। তার মনে সাহস বাড়ে। এ বিশাল প্রান্তরে সে তবে একা নয়, মানুষ আছে। সে আলোকবিন্দুর দিকে তাকিয়ে থাকে। সেগুলোর অবস্থান বেশ নিচু। সে হাঁটার গতি একটু বাড়িয়ে দেয়। ঠিকমতো এগোনো যাচ্ছে না। আকস্মিক পা দুটো মাটির বড় বড় টুকরোতে গিয়ে পড়ছে। হোঁচট খাওয়ার দশা। সে এর মধ্যে দৃষ্টি থেকে আলোকবিন্দুকে হারাতে দিতে চায় না। সম্ভবত ওই দিকে মূল রাস্তা, আর ওটা ধরতে হবে। তবে কত দূর কে জানে। কতক্ষণ ঠিক মনে নেই। সে হেঁটে চলেছে, আর দৃষ্টির সামনে আলোকবিন্দু। সেগুলো কখনো নিজেদের খুব কাছে, কখনো সামান্য দূরে পাশাপাশি ভেসে চলেছে। কখনো হয়তো হাত ধরাধরি করে কাছাকাছি, কখনো উঁচুতে আর দূরে দূরে। তারপর একসময় মনে হয় আলোকবিন্দু দুটো আকাশে উঠে গেল। অমিত আলোকবিন্দু হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না হঠাৎ কি হলো, কি করে হলো। তার বুকের মধ্যে ভয়ের কাঁপন জেগে ওঠে। সেগুলো কি তবে জিনের বাতি? তখন বাবার মুখে শোনা এক গল্প মনে পড়ে যায়। কাঁকড়া নদীর পশ্চিম পারে তাদের ছোট এক জঙ্গল আছে। সেখানে ডুমুর, অশ্বত্থ, কদম গাছ ছাড়াও রয়েছে আম, জাম, কাঁঠাল আর ডেউয়ার গাছ।
কয়েকটি শিমুল আর সোনালু গাছও রয়েছে, আছে নানা ঝোপঝাড় আর গুলমুলতার অগোছালো বেড়ে ওঠা। সে বাবার সঙ্গে নদীতে স্নান করতে যায়। তারপর দুজনে সেই জঙ্গলের ভেতরে চলে আসে। অদ্ভুত ছায়া ছায়া আলোর ভেতর মায়াময় জগৎ। গাছের শাখায় শাখায় অনেক পাখি, সবগুলোর নাম সে ঠিকমতো জানে না। মাটিতে শুকনো পাতার সঙ্গে কিছু ফুল আর ফল পড়ে আছে। তার দু একটিকে চেনা যায়, কদম, ডুমুর আর ডেউয়া। অমিতের কাছে সবকিছু বিস্ময়। এই প্রথম সে জঙ্গলে এসেছে। সে অবাক হয়ে দেখতে থাকে আর বাবার পেছনে পেছনে হেঁটে চলে। এভাবে কিছু দূর গিয়ে আকস্মিক থেমে যায়। সামনে বিশাল এক আম গাছ। তার কাণ্ড অনেক চওড়া। হাত দিয়ে ঘিরে ধরতে চাইলে দুজন মানুষের দরকার। বাবা সেই গাছে খুব অনায়াসে উঠে যান। অমিত নিচে দাঁড়িয়ে থাকে। গাছে বেশ বড় বড় আম। সে নিচ থেকে বাবার আম পাড়া দেখে, কখনো আশেপাশে ঘোরে। একবার খুব সতর্কতায় কাঁটা বাঁচিয়ে বৈচি ফলের দু চারটি তুলে মুখে নেয়। টক মিষ্টি স্বাদ, অপূর্ব, মন ভরে যায়। বাবা তাকে সতর্ক করে দিয়েছেন, জঙ্গলে অনেক বিষাক্ত সাপের আবাস, সুতরাং সাবধান। তারপর ফেরার পথে শোনে সেই গল্প। গল্পটির সত্যাসত্য নিয়ে কোনোদিন ভাবেনি, তবে ভয় পেয়েছিল। কখনো সেই গল্প ভাবনায় হানা দেয়। গল্পটি বাবা তার বাবার কাছে শুনেছিলেন। সেই গল্প নাকি অন্য এক দাদুর জীবনের সত্য ঘটনা। তিনি বাবার মামা জামিলুর রহমান, সৌম্য দর্শন বৃদ্ধ, যার মাথায় সব সময় সাদা রঙের টুপি, পরনে সাদা পাজামা পাঞ্জাবি। একটি মানুষ পুরো সাদা রঙের কাপড়ে জড়ানো। অমিত আকাশের দিকে এক পলক তাকিয়ে দেখে। ঈশান কোণের জমাট মেঘ কিছু সরে গেছে। সেদিকের আকাশে দেখা দিয়েছে কয়েকটি তারা। নিকষ কালো আধার সরে আলো ছায়া রাত মনে বেশ ভরসা দেয়। দৃষ্টিতে সহনীয় হয়ে এসেছে অনেক কিছু। সে মনে মনে সাহস খোঁজে, কিন্তু আলোক বিন্দুর আকস্মিক হারিয়ে যাওয়ার কথা মন থেকে সরে যায় না। বাবার মুখে শোনা সেই গল্প খুব বেশি জেগে ওঠে তখন। মনে হয় সে বাড়ির আঙিনায় গরুর গাড়িতে আধ শোয়া বসে আছে। তার সঙ্গে এসে বসেছে পাড়ার আরো কজন ছেলে মেয়ে। সকলে গল্প শুনবে। নদীর খুব কাছে কারেন্টের হাট। সপ্তাহের একটি দিন হাট বসে। দুপুর থেকে শুরু হয়ে চলে অনেক রাত অবধি। লোকজনের ভিড়ের মধ্যে চলে কেনা বেচের সকল আয়োজন। কেউ কেউ সেই ভিড় আর হাটের ভেতরের মৃদু গুঞ্জনের বিষয় নিয়ে নানা কথা বলে থাকেন। কেউ বলেন জিনেরা বাজার করতে আসে। তারা মানুষের হাতে তৈরি মিষ্টি পছন্দ করে। মানুষের রূপ ধরে রেস্তোরাঁয় খায় আর কিনে নিয়ে যায়। এ গল্প সত্য না বানানো কে জানে। তবে বাস্তবিকই হাটে প্রচুর মিষ্টি বিক্রি হয়। সেই হাটে ছোট একটি দোকান নিয়ে বসতেন বাবার মামা জামিলুর রহমান, তার আর এক দাদু। অমিত শুনেছে এই দাদুর বাপ দাদারা নাকি পীর বংশের উত্তরাধিকার। তিনি মাঝে মধ্যে বাবার কাছে এসে বেশ জমিয়ে গল্প করতেন। একটি দুপুর থেকে বিকেল বা সন্ধেয় ফিরে যেতেন নিজের গ্রামে। অমিত জানে তিনি কিছু টাকার জন্য আসতেন। অথচ এই লোকটি আগে তেমন অভাবী ছিলেন না। ভালো ব্যবসা ছিল, কাপড়ের দোকান। কিন্তু লোভে পড়ে তার ব্যবসা ধ্বংস হয়ে যায়। তার নিজের মাথা আর মুখমণ্ডল ডান দিকে কিছু বাঁকা হয়ে পড়ে। সেই গল্পটি মনে পড়ে যায় আবার। জামিলুর রহমান প্রতি বৃহস্পতিবার কারেন্টের হাটে দোকানের পসরা নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় বসেন। সে রাতে অনেক দেরি হয়ে যায়। বেচা বিক্রি চলে অনেকক্ষণ। সামনে ঈদ, সকলে নতুন নতুন কাপড়, গেঞ্জি, শার্ট, প্যান্ট কেনায় ব্যস্ত। তিনিও গ্রাহক সামলাতে অবসর পান না। তারপর হাট ভেঙে গেলে বোচকা বেঁধে বাড়ির পথে রওনা দিলেন। সে রাত ছিল পূর্ণিমার আলোয় উজ্জ্বল। শুভ্র রূপলি আকাশ। আলোর ধাঁধায় ভুল করে কয়েকটি কাক আকাশে ডানা মেলে ডেকে উঠছে। জামিলুর রহমান মনে আশ্চর্য খুশি নিয়ে বাড়ি ফিরছেন। ঈদ আসতে আরো 10-15 দিন রয়েছে। এর মধ্যে নিয়মিত একটি বা দুটি হাট পাওয়া যাবে। শহরে গিয়ে আরো কাপড় চোপড় আনতে হবে। এসব ভাবনা আর পরিকল্পনায় ধীরে ধীরে এসে পড়ে কাঁকড়া নদীর তীর। নদীর ধারে ধারে তীর ঘেঁষে উত্তরের রাস্তা। জ্যোৎস্নার আলোয় নদীকেও লাগে অদ্ভুত মায়াবী। তিনি চাঁদের দিকে, কখনো আকাশের তারাগুলোয় মুগ্ধ দৃষ্টি মেলে খুশি মনে ফিরছেন। তখনই এক ভুল হয়ে যায়। তিনি ভুল করে বসলেন। মনের মধ্যে অসম্ভব কৌতূহল নিয়ে দূরের আম গাছের দিকে তাকান। যা দেখলেন তাতে হাত পা জমে যাওয়ার কথা। কিন্তু তিনি সাহসী,
হয়তো একটু বেশি। দেখেন গাছের শাখায় শাখায় উজ্জ্বল আলোর দ্বীপ জ্বলছে। এ আলোক বিন্দুগুলো মিথেন গ্যাস নয়, সেগুলো স্থির হয়ে আছে। কখনো কোনোটি এক শাখা থেকে অন্য শাখায় খুব স্বাভাবিক ভেসে যাচ্ছে। অমিত সেই গল্পের ভেতর অদ্ভুত পুলক খুঁজে পেয়েছিল। এখন বুক জুড়ে শূন্যতা বা ভীতি ছড়িয়ে পড়ে। সে আশেপাশে দৃষ্টি দেয়। আকাশ আবার অন্ধকার হয়ে আসছে। এবার হয়তো বৃষ্টি হবে। সে খুব ব্যস্ততায় কিছুক্ষণ আগে দেখা আলোক বিন্দুকে খুঁজে। না, নেই। সামনে কাশবনের ঝাড়, তাই কিছু দেখা যাচ্ছে না। আবছা আলো ছায়ায় কাশফুলের শাখাগুলো কোনো অশরীরী জিন বা পরীর মতো, বা ধূসর সাদা ছায়া ছায়া লাগে। তখন মনে হয় আজ রাতে না বেরোলেই বরং ভালো হতো। সজল বলছিল, কিন্তু বাবার চোখের যন্ত্রণা। তার কাছে ওষুধ রয়েছে। সে আলতো করে পকেটে রাখা শিশি স্পর্শ করে নেয়। তারপর হাঁটার গতি বাড়িয়ে চলে। রাত খুব বেশি হয়তো নয়। সে অহেতুক ভয় করছে। ভয়কে ভয় করলে সে আরো চেপে বসে। সাহস আনতে হবে, ভীরুরা মরে বারবার, ইত্যাদি বাক্য দিয়ে সে নিজের মনে স্বস্তি ফিরিয়ে আনতে চেষ্টা নেয়। সে কোনোদিন জামিলুর দাদুর গল্প সম্পর্কে জিজ্ঞাসা করেনি। এবার দেখা হলে জানার চেষ্টা করবে আসলে সত্য ঘটনা কি। গল্পের শেষ পর্বে জানা যায়, জিনের দেওয়া মুদ্রায় জামিলুর রহমানের কপাল খুলে গিয়েছিল। ব্যবসার অনেক উন্নতি হয়। স্টেশনের মার্কেটে বড় এক দোকান বসে। কেনা বেচাও ভালো। মহাজনের কাছে বন্ধকি রাখা জমি ঘরে ফেরত আসে। আরও কিছু জমি কেনা হয় ইত্যাদি। এসব ঘটনা ঘটেছিল 6 মাসের মধ্যে। তারপর একদিন রাতের ভোজসভায় গরুর মাংস খেয়ে সব ভেস্তে যায়। তখন তার দোকানে কে যেন বারবার সাবধান করে দিতে থাকে, খেও না, খেও না, মাংস খেও না। কিন্তু মন সেই নিষেধ শোনেনি। নিমন্ত্রণ রক্ষা করে বাড়ি এসে দেখেন অনেক টাকায় কেনায় বড় বড় 4টে গাভী একসঙ্গে মরে গেছে। এই শোক সামলাতে না সামলাতে কয়েকদিন পর এক দুপুরে মার্কেটে আগুন লাগে। তার দোকানে সব কিছু পুড়ে যায়। চোখের সামনে এসব দুর্ঘটনার কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা দেওয়া যায় না। ওই দিন সন্ধ্যায় আকস্মিক স্ট্রোকে তার মুখমণ্ডল সহ মাথা ডান দিকে কাত হয়ে পড়ে। মুখের কথা জড়িয়ে যায়। বাবার মুখে শোনা দাদুর এই গল্পের মূল শিক্ষা ছিল, কোনো কিছু শর্টকাট রাস্তায় পাওয়া যায় না। যদিও কখনো অর্জন হয়, সে ক্ষণিকের। সেটি সম্পূর্ণ মায়া। মানুষকে সাধনা করতে হয়, লক্ষ্য স্থির করে নিমগ্ন হতে হয়। যার ধৈর্য রয়েছে তার সিদ্ধিও নিশ্চিত। অমিত এইসব ভাবনায় নিজের মধ্যে আশ্চর্য রকম শক্তি ফিরে পায়। ভয় ডর তেমন আর করে না। এভাবে কিছু দূর হেঁটে পা রাখে মূল রাস্তায়। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ইট সুরকির ঢালাই, আলো ছায়া রাতে ধূসর সাদা। এখন সে জানে এই রাস্তা তাকে কাঁকড়া নদী পর্যন্ত নিয়ে যাবে। তারপর আর কিছু পথ উত্তর পূব কোণে এগিয়ে গেলে চিরি নদীর বাঁক। সরু খালের মতো সেই নদী মিশেছে কাঁকড়ায়। অমিত সেখানের মোহনায় অনেক দিন মাছ ধরেছে। এবার গ্রীষ্মের ছুটিতেও ছিপ নিয়ে চেষ্টা করবে। বোলতার চাক খুঁজে বের করতে হবে। ভালো টোপ হয়। কালবাউস, আইর আর খড়কি মাছের প্রিয় টোপ। এসব ভাবনার মাঝে আকস্মিক সেই হারিয়ে যাওয়া আলোকবিন্দু উদয় হয় সামনে। আসলে সেগুলো হারিয়ে যাওয়া কিনা সে নিশ্চিত নয়। তবে শ্রুতিতে এসে লাগে কিছু কথাবার্তার অস্ফুট ধ্বনি, মানুষের গলার আওয়াজ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনে হয় বুকের ওপর থেকে বিশাল পাথর নেমে গেছে। সে পা চালিয়ে আলোক বিন্দুর কাছাকাছি হতে থাকে। লণ্ঠনের আলো। আকাশে তখন মেঘ সরে গেছে অনেকটা। রূপলি জ্যোৎস্নায় সবকিছু বেশ স্পষ্ট। তার সামনে দুজন লোক হেঁটে চলেছে। সে কোমরে চেপে ধরা বাক্সটি আবার উপরে তুলে খুব দ্রুত হেঁটে তাদের কাছাকাছি হয়। বাবা বোধহয় জেগে আছেন। তার বোধ করি খুব কষ্ট হচ্ছে। জেগে না থাকলেও ডাক শুনে বাবা জেগে যাবেন। তখন তার চোখে ওষুধ দিতে হবে, বড়ি খাওয়াবে। শ্যামল কবিরাজের অনেক নাম ডাক। 2-4 দিনে নিশ্চয়ই সব সেরে যাবে। তখন সে সজলকে চিঠি দেবে। আজকের ঘটনার কথা জানিয়ে অনেক কথা লিখবে। আসসালামু আলাইকুম। অমিত খুব সহজভাবে লোক দুজনকে সালাম দেয়। তখন দমকা বাতাসে একটি লণ্ঠন নিভে যায়। তারা বেশ ব্যস্ত হয়ে ওঠে। ওয়া আলাইকুম আসসালাম। কায়ে বাহে কোটখাট ছইল তুই? অমিত বেটা নাকি? হয় চাচা, মুই হাট করি আলেন। হয় বা, তুই ফের এত রাইত চেরাডাঙ্গি থেকে আইলু? হয়। তোর বাপে সেখন চোখ ফুলি কাহিল হইছে, খবর পাইছে নাই? হয় চাচা, সেই তনে মন মানিল না।
ভাল করেছি বা, মা বাপ হলে বড় ধন, যার মা বাপ নাই তার কেহ নাই। অমিত তার গ্রামের মানুষ পেয়ে গেছে। তার বুকে নির্ভরতার স্বস্তি মৃদু মন্দ বাতাসে ভেসে বেড়ায়। তখন কাকড়া নদীর বুকে বয়ে যাওয়া স্রোতের শব্দ খুব কাছাকাছি হতে থাকে। নৌকা বয়ে চলা দ্বারের আওয়াজ ভেসে আসে। অমিত জানে নদী পেরিয়ে ঈশান কোণের রাস্তা ধরে কিছু দূর যেতে হবে। তার পাশে চিরি নদীর পার পূব দিকে এগিয়ে গেছে। আর কিছু দূর এগোলে বাঁ দিকে ছোট একটি সাঁকো। সেই সাঁকো পেরিয়ে তার গ্রামের সরু পথ। এখন আর কোনো ভাবনা নেই।